নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ে নানা গুঞ্জন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ, সব জায়গায় একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, নির্বাচন কবে হবে। নির্বাচন নিয়ে এই যে রাজনৈতিক মহলে আমরা যে ধূম্রজাল দেখছি, যদি অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নিশ্চিত করেছে নির্বাচন হবে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন অবধি। বেশিরভাগ রাজনৈতিক দল এ বিষয়ে সরকারের অবস্থানকে সমর্থন জানালেও বড় রাজনৈতিক দল বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে তারা। বর্তমান সময়ের এই বাস্তবতায় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা কি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সাথে আছি আমি ফারনাজ জুই। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন একে একে আমরা পরিচিত হই। স্টুডিওতে আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহসাংগঠনিক সম্পাদক বিএনপি। আরও আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ইলিয়াস খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে এক ধরনের ধূম্রজাল কিংবা ধোঁয়াশার অভিযোগ করছে বিএনপি। বিএনপি কেন আসলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে? আপনাকে ধন্যবাদ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাসুক ভাই এই অনুষ্ঠান যারা দেখছেন। আপনি শুরুতেই বলেছেন অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান সরকারকে সাপোর্ট করছে, তারা যেদিন নির্বাচন করুক, আমি যদি ভুল না শুনে থাকি ডিসেম্বর থেকে জুনের সময়সীমার কথা বলেছে, সেটি বলেছে তারা সাপোর্ট করছে, বিএনপি সাপোর্ট করে। বিএনপি কিন্তু ডিসেম্বর ব্যাপারে কিছু বলেনি যে ডিসেম্বর আগেই আমরা নির্বাচন চাই। বিএনপি অনড় অবস্থানে আছে, ডিসেম্বরে নির্বাচন চাইছে তারা। যে দলগুলো কোনোদিন এই দেশে ক্ষমতায় আসবে না, ন্যূনতম সম্ভাবনাও নাই, তারা নির্বাচন যেদিন হয় কিছু আসে যায় না তাদের। যে দলগুলো গণতন্ত্র চায় না, নির্বাচিত প্রকৃত জনপ্রতিনিধি, যেমন বলা হচ্ছে যে এই যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এটি তো বিনা ভোটের কারণে। একটি সরকার তিনবার বিনা ভোটে নির্বাচিত হয়েছে, ৫৫ ভোটে নির্বাচিত হয়েছে, রাতের ভোটে নির্বাচিত হয়েছে। তাদের ঠেকানোর জন্য তো গণ অভ্যুত্থান হয়েছে। এর অর্থ এই নয় যে আরও অনির্বাচিত ব্যক্তিরা বছরের পর বছর ক্ষমতায় থাকবে, এই জন্য তারা আন্দোলন করেছে, তা তো না। প্রকৃত জনপ্রতিনিধি যারা, তাদেরকে নির্বাচিত করার জন্য বিএনপি বারবার বলছে, এবং সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। অনির্বাচিত সরকার কতদিন থাকবে? অনির্বাচিত সরকারের অভিজ্ঞতাও কিন্তু আমাদের আছে। এমনি যে ধরুন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, খুব ভালো ইলেকশন করেছে। আর 1-11 যে সরকারটি হয়েছিল, 2 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ধ্বংস করে গেছে, এবং শেষ পর্যন্ত সেই সরকারের প্রধান, সেনাবাহিনীর প্রধান, আরও অন্যান্য ব্যক্তিরা পালিয়ে গেছে। যারা পালিয়ে যায়নি তারা আওয়ামী লীগে গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে নির্বাচন দেওয়া সরকার। আপনি দেখুন না দেশে কি অবস্থা ছিল। আজকে একটি পত্রিকায় লিড রিপোর্ট করেছে, আপনি দেখবেন যে পুলিশের অনেক বড় বড় পদ ফাঁকা রয়েছে। আপনি দেখেছেন যে পুলিশে আমরা জানি যে ঢালাওভাবে ওএসডি করা হয়েছে। যেমন ধরুন যারা এই সরকারের পক্ষে বা জাতীয়তাবাদী শক্তির পক্ষে, তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছে। যারা 18 সালের আগে কোনো ন্যূনতম ভালো পোস্টিং পায় না, 18 সালের পরেও পায় না, কিন্তু মাঝে একটু এসপি বা বড় কর্মকর্তা ছিলেন, তাদেরকে সবাইকে ঢালাওভাবে ওএসডি করা হয়েছে। তো একটি অপশক্তি আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ একটি রাইজিং দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চালু করেছিলেন যে এই যে জনশক্তি রপ্তানি, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছেন। এর উপর দেশ টিকে আছে। এটি বাংলাদেশ একটি বড় শক্তি। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটিও একটি বড় শক্তি। ওয়ার্ল্ডে বড় বড় পাওয়ার আছে, তার মধ্যেও কিন্তু 2-3 নম্বর আছে বাংলাদেশ। সুতরাং এই উত্থানকে অনেকে পছন্দ করছে না। আর যে কথাটা আমি শুরুতে বলেছি, যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, কোনোদিনই নির্বাচনে জেতার সম্ভাবনা নাই, কিন্তু কথা বলছে খুব বড় বড়, এমন কথা বলছে যে ইলিয়াস খান, এটা আপনি আমি অনুষ্ঠান যারা দেখছেন সবাই জানে, সবাই জানে। একসময় জাসদ এরকম ছিল। স্বাধীনতার পরে যে জাসদ দলটি যখন গঠিত হয়েছিল, খুব তাগড়া তরুণরা এই দলটি করেছিল, নানা কথা বলেছে, কিন্তু হটকারিতার কারণে তারা কিন্তু হারিয়ে গেছে। এরকম একটা শক্তি এখন বাংলাদেশে দেখছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে তারা কথা বলে, তাদের ঔদ্ধত্য কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাকে বলা হয় যে উনি নাকি 7ই নভেম্বর সিপাহী বিপ্লবকে হাইজ্যাক করেছেন। এটি আমি একটু বিচ্ছিন্নভাবে বললাম, বাট এই শক্তি এখন নির্বাচন না রেখে, কারণ তারা এখন সর্বোচ্চ ভালো পর্যায়ে আছে, তারা এখন যেটা এনজয় করছে, একটি নির্বাচিত সরকার আসলে এই শক্তি, এই ক্ষুদ্র শক্তি, তাদের কোথাও কোনো ক্ষমতা দেখানোর সুযোগ নেই। চাঁদাবাজি সহ নানা অভিযোগ আমাদের কাছে, সেই সুযোগ নাই। বিএনপি বাংলাদেশের বড় দল এবং দায়িত্বশীল দল, 3বার ক্ষমতা ছিল। এই 91-এ যে
গণতন্ত্র আবার পুনরুদ্ধার হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপর কিন্তু বিএনপি 3বার ক্ষমতায় ছিল। তারা দেশের প্রতি তাদের একটা দায়িত্ববোধ আছে, তার একটি গণতান্ত্রিক শক্তি। সেই কারণে বিএনপি বলছে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে, কারণ অনির্বাচিত ব্যক্তি যতদিন থাকবে গণতন্ত্রের জন্য সেটি ভালো নয়। পৃথিবীর কোথাও প্র্যাকটিস নাই। অনেক দেশে আসে তত্ত্বাবধায়ক সরকার, সেটি কিন্তু 3 মাসের জন্য, পাকিস্তানে আছে, অন্য দেশেও আছে, সেটা কিন্তু 3 মাসের জন্য। অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? না, অন্তর্বর্তী সরকার বাট অনির্বাচিত, তো অনির্বাচিত। সুতরাং নির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় আসতে হবে, কারণ দেশে নানা ধরনের বিশৃঙ্খলা চলছে। আজকে দেখুন যে এই যে স্বৈরাচারের মুখোশ এঁকেছিল চারুকলা শিক্ষার্থীরা, সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি গণমাধ্যমে দেখলাম যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়তে যখন এটি যারা পাহারা দিচ্ছিল, যখন নামাজ পড়তে গেছে এই সুযোগে এটি পুড়িয়ে ফেলা হয়েছে। কোন শক্তি পুড়িয়েছে আমরা কিন্তু জানি, এবং সংস্কৃত উপদেষ্টা বলছেও। সুতরাং অপশক্তি কিন্তু থেমে নেই, মানুষের মধ্যে একটা ফ্লেভার দিচ্ছে তাদের নেত্রী ফিরে আসতেছে, তাদের নেতারা ফিরে আসতে। যদিও বাংলাদেশের ইতিহাসে প্রথম সকল নেতাকর্মীকে তোপের মুখে রেখে, সাধারণ মানুষের ক্ষোভের মুখে রেখে শুধু নেতাগুলো পালিয়ে গেছে, কোনো কর্মী কিন্তু পালিয়ে যায়নি। এবং আজকে প্রথম আলোতে রিপোর্ট এসছে কোথায় কে কীভাবে আইসে জীবন যাপন করছে। তো এই শক্তিটি আবার ফিরে আসতে চাচ্ছে। যদিও পৃথিবীর ইতিহাস স্বৈরাচার আবার ফিরে এসছে, সেরকম ইতিহাস কিন্তু খুব কম। সেরকম ইতিহাস বলতে গেলে না, হিটলার আসে নাই ফিরে, মুসলিনি ফিরে আসে নাই। সুতরাং এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বাস্তবতায় বিএনপি চাচ্ছে একটি নির্বাচন হোক, কারণ আপনি জানেন যে স্থানীয় সরকার নানা সমস্যা হচ্ছে, নানা কিছু, এমপি না থাকে নানা সমস্যা, উপজেলা চেয়ারম্যান না থাকে নানা সমস্যা, সব তো পালিয়ে গেছে। অনেকে কিন্তু বাদ দেয়নি, কিন্তু তার প্রাণ ভয়ে পালিয়ে গেছে। কারণ বাঙালি জাতির উপর এত অত্যাচার নির্যাতন চালিয়েছে, এত স্টিম রোলার চালিয়েছে, তারা আর দেশে থাকতে কিন্তু সাহস পায়নি। সুতরাং এই পরিপ্রেক্ষিতে, এই অবস্থায় একটি জাতীয় নির্বাচন হলে, একটি সংসদ নির্বাচন। আরেকটা কথা আপনাদের সাথে বহুবার বলেছি, একটা ভোটের ক্ষুধাও আছে কিন্তু। যাদের বয়স এখন 38 থেকে 42 বা 45, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। আমরা 2008-এর কথা ধরি না, বা 8-এও কিন্তু পাতানো নির্বাচন ছিল। বিএনপি 28টি সিট বাংলাদেশের রাজনীতিতে পেতে পারে না, বাট বিএনপিকে 28টি সিট দিয়ে দাবি রাখা হয়েছে। সেটি একটা পাতানো নির্বাচনের কথা বলছে, তখন আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বারবার বলছে যে গণঅভ্যুত্থানটা কি ঘটেছিল শুধুমাত্র একটি নির্বাচনের জন্য? তাহলে কি অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় রাখার জন্য গণঅভ্যুত্থান হয়েছিল? তারা বলছে রাষ্ট্রের যে আষ্টেপৃষ্ঠে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে, সেটি নিশ্চয়ই পরিবর্তন, সংস্কার দরকার। এক ফ্যাসিবাদকে বিদায় করে আমি যেন ফ্যাসিবাদ না হই, আমি যেটা চিন্তা করি সেটাই চূড়ান্ত, এটি তো ভাবার সুযোগ নেই। আবারও কি ফ্যাসিবাদের পথে আমরা অগ্রসর হচ্ছি, কি বোঝাতে চাচ্ছেন? বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে থাকবে, আছে, আমি আশা করতে চাই। এবং একটি প্রকৃত নির্বাচন, শেখ হাসিনা মার্কা নির্বাচন না, বিনা ভোটের নির্বাচন না, প্রার্থী নির্বাচন। আপনার মনে আছে নিশ্চয়ই যে 18 সালে যে নির্বাচনটি হয়েছে, 14 সালে যে নির্বাচনটি হয়েছে, প্রার্থী ছিল না, একজন প্রার্থী ছিল। নানা জায়গা থেকে কারা থ্রেড দিচ্ছে আমি আর বলতে চাই স্টুডিওতে, নানা জায়গা থেকে। ভোট তো বাংলাদেশের মানুষের কাছে উৎসব, যে 5টা ভোট পায় তিনি কিন্তু নির্বাচন করতে চান। আমরা ওই সিলেটের সক্কা সৈফুর বলে এক ভদ্রলোক ছিলেন, আমরা তার নাম বারবার নির্বাচন করতে, একবার কিন্তু জিতেও গিয়েছিলেন। সুতরাং কোনো প্রার্থী ছিল না, সেটি কিন্তু বলার সুযোগ নেই। তারপরে 18-তে কি দেখলাম, রাতে ভোট হয়ে গেল। আর এবার কি ভোট হলো? আমরা মামুরা ডামি ভোট। অনেক কিছু সংযোজন করেছে, মানে কুসংযোজন, খারাপ সংযোজন বাংলাদেশের গণতন্ত্রে শেখ হাসিনা করেছে। সেই খারাপ সংযোজনকে যদি আমরা বিয়োজন করতে চাই, নিশ্চয়ই সংস্কার দরকার। আর নির্বাচন ব্যবস্থা যে ধ্বংসের কথা বলছিলেন, এটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আসলে কোন কোন ক্ষেত্রে সংস্কার দরকার, সেই আলোচনায় ফিরব দ্বিতীয় অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে খন্দকার মাশরুকুর রহমান। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই দুটি সম্ভাব্য নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে, তারপরেও বিএনপির সন্দেহের কিংবা আশঙ্কের জায়গাটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। এখানে যিনি সম্মানিত আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, একজন প্রতিযোগিতা সাংবাদিক, তাকেও ধন্যবাদ। তিনি অনেকগুলা কথার অবতারণা করেছেন, যথার্থই বলেছেন, আমি তার কথাতে সম্পূর্ণভাবে একমত। আমি শুরু করতে চাই ওনার শেষ কথা দিয়ে, বিএনপি চায় নির্বাচন। কথাটা আংশিক সত্য, বাকি কথা এদেশের জনগণ কি চায়। সে আর একটা কথা বলেছে, 8 সনে আমরা 14, 18, 24 বলি, নো, 8 সনেও একটা এদেশের কারচুপির মাধ্যমে এত বড় একটা দলকে ঠকানো হয়েছিল। ও গবেষণা করলে একদিন বের হবে, সেখানে কিছু উচ্চাভিলাষী
সামরিক বাহিনীর নেতৃত্বে যে সরকার ছিল তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে একটা দলকে এই অপমানজনক আসন দেওয়ার জন্য করেছিল। আমি আপনাকে এখন বলতে চাই একদম সোজা হিসাব, ভারী কথা না। 14 নির্বাচনে যদি ধরেন, সেই নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনা যদি একটা নির্বাচন দিত, সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল নির্বাচন দিত, সেই নির্বাচন যদি বিএনপি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করত, হয় বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিরোধী দলে। এই তো 18 সনে যদি দিনের ভোট রাতে না হতো, এই তো এরকমই তো হইতো, তাহলে 24 হইতো কোথা থেকে বলেন? 24 আসতো কোথা থেকে বলেন? আদৌ 24 হতো? এটাই তো, এটার জন্য তো, ভোটের জন্য তো এটা। ভোটের আপনি ভালো করে অনুধাবন করেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। 14 যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো, শেখ হাসিনা যদি সুষ্ঠু নির্বাচন দিত, 14তে 151 জন নির্বাচিত পার্লামেন্টের মেম্বার যে দলে থাকবে তারাই সরকার গঠন করবে। আপনি বলছিলেন যে ভোটের জন্যই আসলে 24 গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, কিন্তু ভাবে না। আমি যদি ছাত্রদের কথা বলি, তারা কিন্তু অভিযোগ করছে যে আপনারা তো 17 বছর ধরে আন্দোলন করেছে, বিএনপি 17 বছর ধরে রাজপথে আন্দোলন করেছে, কিন্তু স্বৈরাচার হাসিনার পতন তো আপনারা ঘটাতে পারেননি। ছাত্ররাই তো আসলে নেতৃত্ব দিয়েছে। নিশ্চয়ই একটা ক্ষুদ্র বা একটা অংশ ভাবেন, আপনি ভাবেন এখানে যদি সেটাই হইতো, 18তে যদি দিনের ভোট রাষ্ট্রে না হতো, নির্বাচন যদি ফ্যাসিস্ট একটা ফ্রি নির্বাচন দিত, মানে আপনার মতে শুধুমাত্র নির্বাচনের জন্য কি হইতো? আপনি বলেন কি হইতো? 14 হলে 18তে এরকম রাত্রে ভোট না করলে কি হইতো? 24 হতো। তো ওই ভোট নির্বাচন ভোট দেয় নাই বলে শেখ হাসিনা দেয় নাই, তো 24 আসছে না। 24 কোথা থেকে আসতো? 24 কোথা থেকে আসতো? যদি ওই পার্লামেন্টে যারাই ক্ষমতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত অংশগ্রহণ থাকতো, কোথায় জন্ম হইতো? আর থাকে কে দেশে বলেন? 2-1 অন্য থাকতো, কি থাকতো? কি আন্দোলনটা হতো কোথায়? না আমি বলি, আন্দোলনটা হতো কোথায়? এই জেল জুলুম নুলিয়া এগুলো হতো কোথায়? হইতো ভোটের ব্যবস্থাকে ভেঙে দিছে বলি তো ফ্যাসিস্ট। বিনা ভোটে থাকতে চেয়েছি বলে তো ফ্যাসিস্ট হচ্ছে। এটা হতো না। এখন আসেন আপনি যে ইলিয়াস সাহেব বলেছেন, একটা অনির্বাচিত সরকার, একটা নির্বাচিত সরকার একটা দেশের জন্য, জাতির জন্য অশ্রেয়। এখন বলেন, এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতদিনের জন্য, কতদিন থাকবে বলেন? আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আপনি বলেন কতদিনের জন্য থাকবে? হ্যাঁ, নির্বাচন ডিসেম্বরে। কেন ডিসেম্বরে নির্বাচন? বিএনপি না, এদেশের জনগণের কাছে এটা একটা সন্দেহের হয়েছে। রহমান, আমার প্রশ্ন আপনার কাছে সেখানেই যে আপনারা বলছেন, বিএনপি বলছে জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, অন্যদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছে যে সাধারণ মানুষটাই সরকার আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক। আসলে জনগণ কি বলছে? আমি বলি, স্বরাষ্ট্র জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে যে বলে যে 5 বছর রাখতে চায়? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, উনি একজন সৎ মানুষ নিঃসন্দেহে। হ্যাঁ, ওনার সাথে আমার সরাসরি, আমি ওনার নাম অনেক আগের থেকে, উনি বিডিআর এর প্রধান ছিলেন, বিএনপির আমার অনেক ভালো পোস্টিং পেয়েছেন। দেখুন, এই কথাটা ঘুরে ফিরে আসছে। রাষ্ট্র পরিচালনার জন্য নেতৃত্বের প্রয়োজন। একাডেমিক রেজাল্ট নট ফ্যাক্টর, নেতৃত্বের ফ্যাক্টর। আচ্ছা, আপনার প্রতি জেলায় ডিসি পোস্টিং হয়, এর আগে একটা ফিট লিস্ট তাদের দিতে হয়। ক্যাবিনেট সেক্রেটারি সভাপতি থাকে ওখানে, যে একটা জেলায় সে খালি খুব ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, তাকে দিলেই হবে না, ওখানে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে কিনা। ডিসি একটা নেতা, দেশ পরিচালনার দরকার অভিজ্ঞতা। উনি বলেছেন 5 বছরের জন্য একটা দেশে একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকতে পারে, থাকা উচিত কিনা বলেন? ওই যে বলেছেন ইলিয়াস ভাই, একটা ফেসিস্ট বিদায় দেওয়ার পর আমি তো ফেসিস্ট হতে পারি না। হ্যাঁ, আপনি বলেন ছাত্র জনতা করেছে, 69 ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে না? তারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতা বসেছে, রাষ্ট্রীয় ভাগ পেয়েছে? আমি আজকে আপনার সামনে বলে রাখি, উচিত ছিল এই ছাত্ররা আন্দোলন, এই ছাত্র তো একটা নির্দিষ্ট দলের না, বিভিন্ন দলের আছে, তারা
এই এই ফ্যাসিস্ট বিজয়ের পর যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চলে যাওয়া উচিত ছিল। তার রাষ্ট্রীয় ক্ষমতা ভাগ ছিলেন, দল গঠন করেছে, আমি সাধুবাদ জানাই ওনাদের দল, সাধুবাদ জানাই। এই দল বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, সেখানে কোনো আপত্তি নেই। ওনাদের নিবন্ধন হোক, সেটাও আমি চাই, সেটাও আমি চাই। হ্যাঁ, আপনার ইলেকশন চায় না কারা বলেন? আমি যদি বলি ইলেকশন চায় না, আমি নাম বলতে পারি যারা কোনোদিন এমপি হতে পারবে না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, তারা এখন বর্ষা আছে, যে কদিন থাকতে পারে। নো, কার টাকা আপনি ব্যয় করতে? জনগণ ডিসাইড করবে। জনগণ ডিসাইড করবে তার এলাকায় কে প্রতিনিধিত্ব করবে। কারণ আপনি ট্যাক্স দেন, আপনি সাইডে ক্যান্সারে ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় এদের বেতন ভাতা চলে। খন্দকার মাশরুকুর রহমান, জনগণের সিদ্ধান্তের কতটা প্রতিফলন আসলে আমরা দেখতে পাই, নাকি জনগণ রাজনীতি শুধুমাত্র একটা, যদি বলি যে একটা এক্সকিউজ? আমি সেই আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশরুকুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা দেখি বিভিন্ন সময়ে জনগণকে অজুহাত হিসেবে দাঁড় করায় রাজনৈতিক দলগুলো। জনগণ সত্যিকার অর্থে কি চাইছে বা জনগণের সিদ্ধান্তের কতটুকুন প্রতিফলন আসলে রাজনৈতিক অঙ্গনে হয়? একটি রাজনৈতিক দলের দায়িত্ব কি? তারা কি জনগণের সেবা করা, কিভাবে জনগণের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো, জনগণের যৌক্তিক দাবির পাশে সমর্থন করা, এই তো একটা রাজনৈতিক দলের কাজ। হ্যাঁ, আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে জনগণের সেবা করতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, তারপর জনগণের সেবা করা, দেশের জন্য ভালো কাজ করা। 5 বছর ভালো কাজ করলে ওকে জনগণ আবার দ্বিতীয়বার তাদেরকে ম্যান্ডেট দিতে পারে, না হইলে দিতে পারে না। হ্যাঁ, আমি বলি জনগণকে অজুহাত হিসাবে না। আর ভাই এইটা তো জনগণেরই বিজয়। জনগণ ভোট দিতে পারে নাই, ফেসি অত্যাচার করছে, লুটপাট করছে, এই দেশটাকে একেবারে তলাবিহীন জুতে পড়ে। এই যে আপনি দেখছেন একজন ব্যাংকের অফিসার আসলো এখন, সে কি বলছে যে জনতা ব্যাংক তো নাই, কই এস আলম আর দরবেশ নাম কি, ওই যে কয় নাই, কয় এই ব্যাংকের 1,00,000 বোধ হয়, 1,00,000 বোধ হয় কোটি হলো আমানত, 84 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে লুটপাট করিয়া, কামি সাক্ষী। তারাই আবার বসা ব্যাংকে। এই যে সাংবাদিক সাহেব বললেন, পুলিশে ডিআইজি পদ 34টা খালি, এডিশনাল আইজি পদ প্রায় 9-10 জন খালি, কোনো পূর্ণ হয় না। কারণ সকল জায়গায় এই জন্য জনতা ব্যাংকের যিনি এমডি, উনি বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ছিলেন। এস আলম শোনা যায় 65 কোটি টাকা দিয়া ওনাকে বসাইছে। আপনার একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বা 16 কোটি টাকা দিয়ে তাকে সভাপতি হয়েছে, চিফ হয়েছে। আপনার ওয়াটারের পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়াল সচিব, এডিশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ফেসিস্টের। আর একজন আছে 20 বছর একই পদে, সে এই 20 বছর ফেসিস্টের সহযোগিতা করছে, তার বদলি হয় নাই। তো এই যে দ্বারা এখন অনির্বাচিত সরকার করে কি এই যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে বসাই দেন, আপনার যারা ডিপ্রাইভ হয়েছে এই ফ্যাসিস্টের আমলে, কারা ডিপ্রাইভ হয়েছে আমি আপনারে বলি। আমি নাম বলতে পারি, বর্ণ আওয়ামী লীগ যেমন এই কাজ করতে, এই ক্রস ফায়ার করতে বলে তারা রাজি হয় না, বহুত পুলিশ রাজি হয় নাই। এরকম পুলিশ আছে, তাকে প্রমোশন দেয় নাই। যে রাজি হয়েছে দলের না, নীতিহীন লোক, অন্যায় অবিচার সরকারে তাকে দিছে। আমার এলাকার একটা ছেলে, শোনেন, সে কক্সবাজার আসার থেকে মাদক নিয়ে ধরা পড়লো, কুমিল্লা জেলে গ্রেপ্তার, তার চাকরি যায় নেই। কারণ ও যখন পল্টন থানায় ছিল, ওকে দিয়ে যে কাজ করাইছে, এটা তো অন্য কেউ অফিসার রাজি হবে না, সে চাকরি তো বহাল। আমি কি বুঝে দিতে পারছি? দল নাই, এই ফ্যাসিস্টের যারা সহযোগিতা না করেছে তাদের ডিপ্রাইভ হয়েছে, তাদেরকে আপনি বসাই দেন। আর আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস, আমার একজন আজকে জয়েন্ট সেক্রেটারি বাসায় আসছিল, ও তো বঙ্গবন্ধু পরিষদের নেতা, ও তো বঙ্গবন্ধু পরিষদ না, এটা তো ওনাকে দিয়ে বলা হবে। একজন এই মাপের লোক এই কথা বলতে পারে না 5 বছরের জন্য আমাদের ক্ষমতা থাকে, অনির্বাচিত সরকার থাকতে পারে এটা দেশে, এটা থাকতে পারে, তাতে এরা বড় ফেসিস্ট হয়ে যাবে না? তো সুতরাং
সেটা ডিসেম্বরে হোক অথবা বলছে জুনে হোক, এই এই সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নাই, কখনো ছিল না। এমপি ছিল না মোটে। ওই যে আমি একটা টকশোতে দেখছিলাম, গোলাম মোল্লা রনি পাগলা ভালো কথা বলছে যে এরা কোনোদিন এমপি নির্বাচন করছে? এমপি নির্বাচন কেমনে হয়, কারা করে, সেখানে যে সংস্কার কমিটি হয়েছে এখানে কারচুপি কেমনে হয়, গম চুরি কেমনে করে, টিআরের গম কেমনে চুরি করতে হয়, কাবিখা কেমনে করে, ইলেকশন পুলিং এজেন্ট নিয়োগ করে কারা, প্রিজাইডিং অফিসার নিয়োগ করে কারা, প্রিজাইডিং অফিসার দায়িত্ব কি, তারা তো জানেই না। এত জানে তাতে এরা সংস্কার কেমনে করবে? এই জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা সংস্কার চলমান প্রক্রিয়া। এটা একটা জনগণের ভোটে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, তো জনগণের ভোটে নির্বাচিত হবে তারা। এই 24-এর শিক্ষা নিয়ে একটা এরকম ওই যে ইতিহাসে নাই এরকম এই 9 নির্বাচন, 8, 14, 18, 24 এই 4টা মিনিমাম আওয়ামী লীগের 500 দরলাম এমপি ঘুরে ফিরে হয়েছে, একজন দেশে নাই, পলাতক। 64 জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সংগঠনের কেউ নাই দেশে, বায়তুল মালের ইমাম নাই। বোঝেন এদের অপরাধটা কি? তারা আপনার দেখেন এই যে শোভাযাত্রা, এটা কি নববর্ষ শোভাযাত্রা এখন, তাই না? এটা কিন্তু 92 সনে, এটা 89 সনে কিন্তু এই নামই ছিল, এটা শুরু হয়েছে কিন্তু এই নামেই। সেখানে একটা ফেসিস্টের আপনার এরকম অনেক দলের নাম বললাম না, এরকম ফেসিস্টের চেহারা বিকৃত করে করা হয় বা ফেসিস্ট চেহারা, সেটাকে দুর্বৃত্তন রয়ে গেছে। তাই তারা রয়ে গেছে না, তাদের প্রেতাত্মারা রয়ে গেছে না। একজন পুলিশ অফিসার বলে দম্ভক্তি দিয়ে করে, পরে বাইর করা হইলো সে যে আমি অমক অমক এই দল ঠল এই গুনি না, সে নিজে ছাত্রদের গুলি করতেছে। ছাত্ররা তাদের বাইর করতে পারছে? এরা আছে নির্বাচন নিয়ে, এখন যারা নির্বাচন চায় না তারা নির্বাচন চায় না। এই যে ঈদটা গেল, লেট মি ফিনিশ, ঈদটা গেল, বহু এই যে নেতা, নতুন নেতা যারা হয়েছে এলাকায় ক্যাম্পেইন চালিয়েছে, 150 গাড়ি নিয়ে মহড়া দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় নির্বাচন চায় না। এগুলো কেন করেছে? আমি একটা আরেকটা কথা যেটা বলেছে, জামাত ইসলাম নির্বাচন তো চায় না, এরকম একটা আসে না কথা। জামাত ইসলাম 250 থেকে 300, 250 থেকে 350 আসনে মনোনয়ন দিয়ে দিছে, না মনোনয়ন দিয়ে দিছে, আমার এলাকায়ও তো দিছে। শুধু তাই না, আপনার ঢাকা শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত দেখবেন। আমার কিন্তু আপনার কাছে সেই প্রশ্নটি ছিল যে অন্তর্বর্তী সরকার যে সম্ভাব্য দুটি সময়সীমার কথা বলেছে, বিএনপির আসলে সন্দেহের জায়গাটা কোথায়? আমি যদি বিগত সময়ের ফ্যাসিবাদী সরকারের শাসনামলের কথা তুলে ধরি, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপি নিশ্চয়ই ভীষণ স্বস্তিতে আছে যে মামলা হামলা কিংবা জেল জুলুমের মধ্য দিয়ে আপনাদের নেতাকর্মীদের যেতে হয়েছে। আপনারাই বলেছেন দিনের পর দিন আপনারা মাঠে পালিয়ে এডুকেশন। আমি ওখানে করি, জামাত ইসলাম 250 থেকে 350 আসনে মনোনয়ন দিয়েছেন অফিসিয়ালি। আর জামাতের কিন্তু মনোনয়ন সিস্টেম নাই। আমাকে বলতে হবে তুমি এই আসন প্রার্থী, ওইটাই হয়। জামাত কিন্তু মনোনয়ন চাইতে পারবে না কেউ, নাম্বার 1। জামাত এই ঈদে কোনোদিন যেটা করে নাই, নিজের যার যার আসনের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানাইছে। আমার প্রশ্ন সেখানে জামায়াত কি করছে কিংবা এনসিপি কি করছে, অন্তর্বর্তী সরকারের প্রতি আপনারা কোনোভাবে আস্থা হারাচ্ছেন কিনা? আমি অন্তর্বর্তী সরকারের কাছে আস্থা হারাইলে তো হবে না, আস্থা হারানো যাবে। অন্তর্বর্তী সরকারের এই যে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললে, এক একজন এক এক ধরনের কথায় জনগণের এবং যারা বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, আন্দোলনের সঙ্গে অভিজ্ঞতা, তাদের মধ্যে সন্দেহ উদ্গ্রেপ হয়েছে যে এই সরকার এটাকে লেন্দি করতে পারে। লেন্দি এই 7-8 মাসে কি সংস্কার হয়েছে বলেন তো? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইলিয়াস খান, সংস্কারের বিষয়ে প্রশ্ন রেখেছিলাম আগের অংশে যে আমরা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি বিগত ফ্যাসিবাদী শাসন আমলে, এবং বলা হয় যে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই বাস্তবতায় আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কতটুকু সংস্কার আমাদের করতেই হবে? সেটি তো আলাপ হচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনের যে আইনগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় সেটি কিন্তু দেখতে হবে। আমাদের আইন কিন্তু ভারতের থেকেও ভালো। ভারতে এক ব্যক্তি টিএন শেষান, তিনি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাকে ঠিক করে দিয়েছেন। ভারত যদিও এই অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখার জন্য সব কিছু করেছে, বাট ভারতের নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন নাই কোনো। এই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে সব জিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস,
তৃণমূল কংগ্রেসের প্রধান হেরে যাচ্ছে জানেন, কিন্তু তারা কিন্তু সেখানে রিগিং করতে যায় না। এটি কিন্তু বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে সেখানে। এটি কিন্তু বাংলাদেশে চিন্তা করা যায়। সব রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে সেটি যদি সঠিকভাবে কাজ করে এই কি বলে এই যে কারচুপিগুলো যদি উদ্বুদ্ধ না করে তাহলে কিন্তু আসলে হয় না। আরেকটি এই প্রসঙ্গে আমি বলে রাখি যে 3 জন যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার প্রহসনের নির্বাচনে এবং প্রধান নির্বাচন কমিশন আরও নির্বাচন কমিশনার ছিলেন যারা, আমি জানি না কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ 200-র বেশি গত নির্বাচন 18 নির্বাচনে 200-র বেশি কি বলে কেন্দ্রে শতকরা 100 বেশি ভোট, 100%-এর বেশি ভোট পড়েছে। এরকম অনেক অপরাধ আছে, অনেক জায়গা আছে বিরোধী দল একটি ভোটও পায় না। কিন্তু নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? যদি প্রয়োজনে আইন পরিবর্তন করা হয় সেটি করতে হবে, কারণ দৃষ্টান্ত স্থাপন করবে। দৃষ্টান্ত যদি স্থাপন না করে তাহলে কিন্তু এই অপরাধীরা একের পর এক অপরাধ করবে। আর একটু আমি পিছনের দিকে যাই, আপনি বলেছেন যে বিএনপি সন্দেহ পোষণ করে। বিএনপি সন্দেহ পোষণ করেনি তো, বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। যেমন আপনি ধরুন বলছে যে বিএনপি নেতাকর্মীরা বারবার অভিযোগ করছে যে নির্বাচন নিয়ে সরকার ধোঁয়াশা তৈরি করেছে, ধূম্রজাল তৈরি করেছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নিশ্চয়ই এগুলো সন্দেহের এটি যেটা বড় ধূম্রজাল। আপনি বলে দেন আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবে, আপনি রোডম্যাপ ঘোষণা করে দেন, ওকে আমি 5 জানুয়ারি ইলেকশন করব বা আমি 1 মার্চ ইলেকশন করব, আপনি ঘোষণা করে দেন, আমরা সেইভাবে আগাবো। সেটাও কিন্তু প্রায় 1 বছর এখনো বাকি, কিন্তু কেন করা হচ্ছে না? এটা করা হচ্ছে না। একক উপদেষ্টা একক কথা বলে, অর্বাচীন বালকরা নানা কথা বলে, মনে হয় যেন তাদের কথায় দেশ চলে। এটি তো বাংলাদেশে এটি গণতন্ত্রের স্পিরিট না, এটি বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক চেতনা তার সঙ্গে কিন্তু যায় না। ওই যে আমি বলেছি যে এক ফ্যাসিস্টে বিদায় করে আমি ফ্যাসিস্ট হব, সেটি যেন না হয়। আমি যা বলবো সেইভাবে দেশ, আমরা যা বলবো সেইভাবে দেশ চলবে, এটি কিন্তু ভাবার সুযোগ আছে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বলেছে যে সংক্ষিপ্ত প্যাকেজ এবং বৃহৎ প্যাকেজের কথা। তাহলে কি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয়ে আসলে নির্বাচনের রোডম্যাপ বিষয়টা আটকে আছে? না, গণতন্ত্রের প্রশ্ন তো কারো মতানৈক্য নেই, কারণ সবাই যুদ্ধ করেছে। বিএনপি করেছে, জামাত করেছে, এই ছাত্ররা করেছে, অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে তাদের বিরাট ভূমিকা। এই যে ধরুন মান্নামাই আছেন, জুনায়েদ সাকি আছেন, এরা কিন্তু বিপিনুর আছেন, তারা কিন্তু চেষ্টা করেছেন এবং অনেকে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তার গণতন্ত্রের প্রশ্নে কিন্তু তারা আপোষ করেনি, যেমনটি করেছে যারা আজকে জেলে আছে, ওই রাশেদ খান মেনন, তারপর হাসানুল হক ইনু। এই যে যারা, আরেকটি এই প্রসঙ্গে বলে রাখি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে জেলে রাখা হয়েছে, কিন্তু এই সরকারের সবচেয়ে এই দুর্বিনীত শাসন টিকিয়ে রাখার অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি একজনকে ধরছে কিনা আমি জানি না, হ্যাঁ একজনকেও ধরছে কিনা আমি জানি না, এগুলো সব ধরা উচিত, সব বিচার আওতা আনা উচিত। বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা করা হয়েছে, 3টি যে প্রহসনের নির্বাচন হয়েছে, প্রথমটা বাদ দিলাম, 8টা 3টি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল এবং নেকের সহযোগী। আওয়ামী লীগ যেভাবে চাবে সেভাবে করবে। তো এই ক্রিমিনাল তো ধরা হচ্ছে, এটা তো বিরাট ক্রিমিনাল। 18 কোটি মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে, প্রতারণা করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার যুদ্ধ করেছে, লড়াই করেছে। 71-এ কিন্তু গণভোট, এই ভোট প্রশ্নে কিন্তু যুদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে রায় দিয়েছে বাংলাদেশের মানুষ, কিন্তু পাকিস্তানি জানতা সেটি মানে। তারপর আপনি 90-তে দেখুন, গণতন্ত্রের জন্য মানুষ বারবার, আমরা সৌভাগ্যবান যে আমরা 2টি গণ অভ্যুত্থান দেখেছি, 90-তে দেখেছি এবং এবার দেখলাম। সুতরাং এই যে ক্রিমিনাল জাতীয় পার্টির কথা বললাম, এতে একজনকেও আমি জানি না ধরা হয়েছে কিনা, কাউকে এটা ধরা উচিত। বড় বড় ক্রিমিনাল যে তাদের ধরা উচিত। আমি তার একটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আপনি বলেন, ইলিয়াস বলেন 70-এর নির্বাচন পাকিস্তান সরকারের নেতৃত্বে হয়েছে না? জি। সেই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে না? জি। তাহলে সংখ্যাগরিষ্ঠ দলই তো দেশ শাসন করবে, তাই না? জি। তা পাকিস্তানের দেশ শাসনের পর আওয়ামী লীগের বর্তায় না? অবশ্যই। সেটা দেয় নাই বলেই তো যুদ্ধ হয়েছে। জি জি জি। মুক্তিযুদ্ধ যদি না হতো, দেশ স্বাধীন হতো, পাকিস্তান ভাগ হইতো, বলেন তো? ভোটের জন্যই তো হয়েছে। হ্যাঁ, সেটাই আমি বললাম, সেটাই ভোট একটা গণতন্ত্রের বিরাট বিষয়। অনেক ব্যক্তি কেন জানে ভোটটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে। ওয়াই? যদি ধরুন জানুয়ারিতে নির্বাচন দেয় বা ফেব্রুয়ারিতে ঘোষণা করে, মার্চে ঘোষণা, এখনো প্রায় 1 বছর বাকি। আর সংস্কার তো এরকম না, সংস্কার শেষ হয়ে গেলে তো আর কিছুই থাকে না। সংস্কার শেষের বিষয় না,
সংস্কার আসলে শেষ করা সম্ভব না। এটা চলমান না, প্রক্রিয়া, না, কিন্তু একটা মূলা সংস্কার ঝুলেছে, আবার নতুন ঝুলিয়েছে কি যে অপরাধীদের বিচার হবে, বিচার করে তারপরে ইলেকশন, তাহলে তো 500 বছর লাগবে। এমন দাবি জানাচ্ছে আসলে নতুন দল এনসিপি। এটা মিনিমাম 100 বছর লাগবে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামাতে যুদ্ধাপরাধী বিচার করেছে, বিচার নিয়ে নানা প্রশ্ন রয়েছে, বাট 8 সালে ক্ষমতা এসে সেই চেষ্টা করেছে, এই 24 সালেও কিন্তু সবাইকে পারে না বিচার করতে পেরেছে। 16 বছর হয়ে গেছে। তো যদি শেখ হাসিনা আর যুদ্ধাপরাধীদের বিচার যদি আমি তুলনা করি, অল্প কজন লোক ছিল, বাট এবারে তো সব ক্রিমিনাল, হাজার হাজার শয়ে শয়ে, এবং ফার্স্ট টাইম একটু আগে আমি বলেছি সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই বিচার যদি করতে হয়, বাংলাদেশের বিচার প্রক্রিয়া আমরা জানি, এটি করতে তো বহু বছরের পর বছর লাগবে। তারপরে আমি নির্বাচন দেবো, আপনারা ম্যাচিউরড হলেন, আপনাদের কিংস পার্টি ভালো করে সব জায়গায় জায়গা দখল করলো, চাঁদাবাজি টেজি নানা অভিযোগ শুনি, তারপরে নির্বাচন দেবে বাংলাদেশে? এটি হবে না, এটি হবে না। অনেক মনে হয় যে আমরা অনেক কিছু করে ফেলব, মক্কা বহুদূর, মক্কা বহুদূর। বিএনপিকে গত 15.5 বছর, বিশেষ করে 15.5 17 বছরে ধ্বংস করার নানা চেষ্টা হয়েছে, হামলা মামলা, 60,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। বিএনপির হাতে গোনা 2-1টা পাবেন, একটি লোক কিন্তু আওয়ামী লীগে যায়। এই ছাত্র দলরা এখন করছে, তারা ক্রসফায়ারে যেতে পারে, তাদের চাকরি না হতে পারে, নানা ধরনের সংকট ছিল, কিন্তু ছাত্রদল কিন্তু বুক ফুলিয়ে করেছে যারা করেছে। ইলিয়াস খান, যখন আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, তখন আসলে রাজনৈতিক অঙ্গনে এই বিতর্কটা আমরা দেখতে পাচ্ছি যে গণপরিষদ নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচনে, এই বিতর্কের অবসান কিভাবে হবে সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ শ্রদ্ধার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর এখন রাজনৈতিক ভাবনা কি, এই শিরোনামে আবারও ফিরছি অতিথিদের কাছে। যে প্রশ্নটি আসলে বিরতির আগে রেখে গিয়েছিলাম, গণপরিষদ নাকি জাতীয় সংসদ নির্বাচন, আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কের অবসান কিভাবে হবে, দুজনের কাছ থেকেই মন্তব্য নিতে চাই। খন্দকার মাশরুকুর রহমান, আপনি যদি শুরু করেন। দেখেন, আমরা বলেছি সংবিধানের কোনো অংশ পরিবর্তন করতে হলে সংসদ দরকার। আর আমি প্রায়শই বলেছি সংবিধান কোরআন না, সংবিধানটা হলো জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। এই যে সে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, এটা বিরাট পাওয়ার, জাতীয় প্রেস ক্লাব বিরাট বা সারা বাংলাদেশে, এটাও একটা গঠনতন্ত্র আছে না আপনাদের? অবশ্যই গঠনতন্ত্র আছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সংসদের গঠনতন্ত্র আছে। যেমন এরশাদের সময় ইলেকশনে আমি নির্বাচিত হলাম, জিএস 2 জনের সমান ভোট পেল, 2 দলের, ছাত্র সংগ্রাম পরিষদ আমার ছাত্র দলের। গঠনতন্ত্র নাই, সমান ভোট পেলে কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে বুঝেন। বিশাল হইচই, হাজার হাজার পুলিশ ঘেরাও করা, ডিক্লেয়ার করতে পারতেছে না। আমাকে ডাকলেন, বলে বসেন চেয়ারে, কি করা যায়? হয় রিকাউন্ট, ভালো করে, অথবা লটারি রি-ইলেকশন। ইতিমধ্যে আমার দল চাপ দিল, তুমি বলবা রি-ইলেকশন, কারণ আমি তো হয়ে গেলাম, আমি পরবর্তী হতে পারলাম। রিকাউন্ট করলে আপনি এক বুথের প্রিজাইডিং অফিসার, পলিটিক্যাল সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি অ্যাকাউন্টিং এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার এখানে ভোট কাউন্টের সময় কোন ভোটটা নষ্ট, এটা সিস্টেম আছে, কত পার্সেন্ট কি হলে দেখা হলো 1-2টা ভোট হতে পারে। উনি তো আর তখন বলবে যে উনি আওয়ামী লীগ করে অথবা উনি বিএনপি করে, ওনার উপর একটা চাপ সৃষ্টি হতো, পারতো না, এখানে চাকরি করতে পারতো না। রিকাউন্টটা বন্ধ, এই অনেক গবেষণা করে করলো। তো রি-ইলেকশন হলে ওই ছাত্রলীগ পিছিয়ে থাকে, যে আমি তো তখন আমার ভোট দরকার নাই, আমি তো জিএস এর ভোট চাবো। মাঝখানে এরা 2 জন করলো কি, 2 জন ঘনিষ্ঠ বন্ধুর মতোই, যে ইলেকশন হলে তো আমরা একজন অথবা যাই হোক লটারি লোক, একজন তো ঠকবই, বন্ধু এই সুযোগ আর জীবনে পাবো না, 2 জন মিলেমিশে আসো। কি করি? মিলেমিশা 2 জন জিএস রয়েছে, আমার সময় 2 জন জিএস, খেয়াল করেন। এখন ভিপির রুম আলাদা, জিএস এর রুম, 2 জন একসাথে বসবে। ভিপির রুমে আমি জিয়াউর রহমানের ছবি টানাবো, ওনরা কি করবে? ভাই ঠিক আছে, শেখ মুজিবের ছবিটাও টানাবে, জিয়াউর রহমানের ছবি টানাবে। সমস্যা থাকলে সমাধান আছে। এখন আমি বলি এরকম, তাহলে এক পরে সংবিধান সংশোধন করে হচ্ছে লটারি, সমান ভোট পাইলে লটারি। তার মানে কি, আমি কথাটা কেন বললাম, ছাত্রদের সুবিধার্থে যেটা দরকার
সেটাই গঠন, জনগণের সুবিধার্থে যেটা দরকার সেটাই সংবিধান। হ্যাঁ, সংবিধান পরিবর্তন, এই এখন সংবিধান সকল ছাত্রছাত্রীদের মতামত নিয়ে পরিবর্তন করেছে। হাজার হাজার ছেলেমেয়েরা লিখিত দিতে পারবে, মৌখিক দিতে পারবে, এটা মানি। এখন এইটা পরিবর্তন করতে হলে সংবিধানের একটা অক্ষর পরিবর্তন, সংসদ দরকার, এরপরে গণপরিষদ। তাহলে এই বিতর্কের অবসান কিভাবে হবে ইলিয়াস খান? বিতর্কের অবসান হবে, সংসদ নির্বাচন হবে। সব টার্গেট হচ্ছে নির্বাচনটা পেছাতে চায় একটি পক্ষ, যারা কোনোদিন ক্ষমতায় আসবে না, ক্ষমতায় গ্রহণ করার স্বাদ গ্রহণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ যারা, তারা এইসব গণপরিষদ নির্বাচন আগে চায়, স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, মানে একটা গন্ডগোল বাজাতে চায় সোজা বাংলা আমি যদি স্থূলভাবে বলি। নির্বাচন বিলম্বের অজুহাত হিসেবে দেখছেন কি? অবশ্যই এগুলো সব নির্বাচন পেছানো হবে। যেমন বিচার না করে, খুব আবেগী বক্তব্য, বাংলাদেশের মানুষ বোঝে না যে বিচার না হওয়ার পর ইলেকশন হবে না, সংস্কার শেষ না, সংস্কার তো চলমান প্রক্রিয়া, 100 বছরে শেষ হবে না, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? এগুলো সব বলা হচ্ছে মূলত নির্বাচনটি, জাতীয় সংসদ নির্বাচন মানুষের বহু আকাঙ্ক্ষিত। আমি একটু আগে যেটি বললাম যে 3 বার মানুষ ভোট দিতে পারে না, তো এই নির্বাচনটিকে পেছানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাট বিএনপি একটি দায়িত্বশীল দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমি একটু আগে বলেছি 3 বার তারা ক্ষমতা ছিল 90-এর পরে, সুতরাং জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে। যাদের সাথে লোকই নেই, জনগণই নেই, তাদের তো দায়িত্ববোধের কিছু নাই। সুতরাং এইসব বাদ দিয়ে যদি একটা সুষ্ঠু ভোট হয়, সংস্কার তো চলছে এখন, নানা অনেকগুলো কমিটি, 11টা কমিটি করা হয়ে গেছে, তারা কাজ করছে, সুপারিশ জমা দিয়েছে। আর সংস্কার তো বিএনপি আগে 1.5 বছর আগে ঘোষণা করেছে, এবং এখন যারা প্রস্তাব করছে এর বাইরে কিন্তু খুব বিএনপির ঘোষিত 31 দফার বিরুদ্ধে, 31 দফার বাইরে তারেক রহমান যেটি ঘোষণা করেছেন, এর বাইরে কিন্তু নতুন কোনো কথা নাই, কথা কিন্তু ঘুরে ফিরে সেগুলোই আসছে। শুধু এগুলো চলতে থাকো, নির্বাচনী প্রক্রিয়া চলতে থাকে, একটি সুষ্ঠু নির্বাচন হলে অনেক সংকট শেষ হয়ে যাবে। যেমন গ্রামে একসময় ছিল, গ্রামে স্কুল কলেজের একটি কলেজের ম্যানেজিং কমিটিতে একজন 5 পাস লোক আওয়ামী লীগের, শুধু রাজনৈতিক কারণে এগুলো হয়েছে। যদি এবার সরকার ভালো ভালো আইন করেছে, স্কুলের কলেজ মাস্টার্স পাস হবে না, স্কুলে ডিগ্রি পাস হবে না, স্কুলে মাস্টার্স পাস, সভাপতি মাস্টার্স পাস। সুতরাং এই কিছু নিয়ে ভালো করেছে। সুতরাং প্রকৃত গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় আসে, জনগণের প্রকৃত, যাদের জনগণের প্রতি কমিটমেন্ট আছে, তারা যদি আসে, তাহলে দেশটা চেঞ্জ হবে। দেশ চেঞ্জ হবে এই কারণে আশা করি যে এবারে যে আন্দোলনটি হয়েছে, আমরা তো 90-এর আন্দোলন একদম কাছ থেকে দেখেছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এটা একটা আরবান আন্দোলন ছিল, কিন্তু এবার আন্দোলন কিন্তু সব মানুষকে ছুঁয়ে গেছে। ছেলে মেয়ে রাস্তায় নেমেছে, তারা বাবা মা নেমেছে, ইভেন নাতনিদের পাহারা দেওয়ার জন্য তাদের দাদা দাদিও নেমেছে, দিস দ্য ফার্স্ট টাইম, নানা নানিও নেমেছে। এই চিত্র কিন্তু বাংলাদেশ কোনোদিন দেখে নেই, যে 64টা জেলায়, সবগুলো উপজেলায়, সবগুলো গ্রামে আন্দোলন হয়েছে। সুতরাং মানুষের অনেক প্রত্যাশা। আরও বড় বিষয় হচ্ছে একজন রাজনীতিবিদ আমার সামনে আছেন, তারা যা ইচ্ছে তাই করবেন, বাংলাদেশে সেই সুযোগ বিরাট জনসংখ্যা। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, সময় খুবই কম, একটু সংক্ষিপ্ত আকারে শুনবো। অন্তর্কোন্দল দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে 7 মাসে 5 শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সঙ্গে ঘটেছে প্রাণহানি। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা কেন কাজে আসছে না? আপনি সঠিক বলেছেন, 5 শতাধিক নাই, আর মারাও গেছে, অন্তর্গত হয়েছে, এটা বহিষ্কার হয়েছে, বহিষ্কার 1-1.5 মতো হয়েছে। আমি বলি, আমার রাজনৈতিক দলের নেতাকর্মী কোনো চাকরি করে না, যার পদ নাই, ভোট দেয়, সেও এত বছর ভোট দিছে আওয়ামী লীগের, সেও একটা নেতা। আপনি তারা কি করবেন? তাহলে তো বহিষ্কার করার কিছু নাই। আমার পদ আছে, আমার বহিষ্কার করে দিতে পারে, আমি অন্যায় করলে, আমি দলের পরিপন্থী, গঠনতন্ত্র পরিপন্থী কাজ করলে বহিষ্কার করে দিতে পারে, সেটা করেছে। কিন্তু সরকারের দায়িত্ব আছে না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে না, এটা দমন করা, সেটা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো দায়িত্ব আছে, সেটা করতে হবে। এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের ন্যূনতম অনুকম্পা নাই এই ব্যাপারে। কারণ আমি দলের ক্ষতি করতে পারি, এই দলের ক্ষতি হোক তারেক সাহেব, বেগম খালেদা জিয়া। কেন্দ্র কেন তৃণমূল নিয়ন্ত্রণ করতে পারছে না? এত বড় দলের এরকম, এটা ক্যাডার পলিটিক্স, জামাত ইসলামের মতো, কমিউনিস্ট পার্টির মতো না। এইটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়। কি কারণে আমি বলি, এই যে আমরা আধিপত্য বিস্তার দেখছি, চাঁদাবাজি দেখছি, কিংবা দ্বন্দ্ব সংঘাত দেখছি, এগুলো কি আসলে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটা জরুরি? ভালো কথা বলছেন আপনি। প্রথম ইলেকশন নিয়ে আর এটা নিয়েই বলি
বিএনপি শুধু না, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো একটা পুরানো দলের যে অবস্থা হয়েছে, এই থেকে যদি শিক্ষা আমরা না নেই, অরিজিনালি ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিতে হবে। তা না হলে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে শিক্ষা নিচ্ছে কিনা সে বিষয়ে আসলে প্রশ্ন থাকে। দর্শক, শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।